নয়াদিল্লির আকাশ আজ যেন কেমন অদ্ভুতভাবে লালচে হয়ে আছে। বাতাসে ভাসছে টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধ, আর মাঝে মাঝেই দূর থেকে ভেসে আসছে মুহুর্মুহু গুলির শব্দ। রায়সিনা হিলের সাউথ ব্লক আর নর্থ ব্লকের বিশাল প্রাচীন ভবনগুলো আজ আর কোনো নিরাপদ দুর্গ বলে মনে হচ্ছে না। চারপাশে রাস্তায় দাউ দাউ করে জ্বলছে আগুন। চোখ বন্ধ করে এই দৃশ্যটা কল্পনা করলে আপনার কি মনে হয়? মনে হয় না এই দৃশ্যটা আমাদের খুব চেনা? হ্যাঁ, ঠিক ধরেছেন, এই দৃশ্যটা আমাদের খুব চেনা। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের জুলাই মাসে ঢাকার রাজপথগুলো ঠিক এভাবেই চলছিল। বুলেটের সামনে বুক পেতে দিয়ে সেদিন ছাত্র জনতা যে গগনবিদারী হুঙ্কার তুলেছিল, আজ 1000 কিলোমিটার দূরে দিল্লির রাস্তায় যেন সেই একই হুঙ্কারের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জুলাই যেন আক্ষরিক অর্থে ফিরে এসেছে ভারতেও। ভারতের রাজপথে আজ কোনো প্রথাগত রাজনৈতিক দল নেই। সেখানে নেমেছে লাখ লাখ তরুণ, ছাত্র আর জেনজি প্রজন্ম, যারা নিজেদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি। তারা ভারতের বেকারত্ব, দুর্নীতি, ধর্মীয় মেরুকরণ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত লড়াইয়ে নেমেছে। আর এই তরুণদের রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা করছেন তা দেখে সারা বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা আক্ষরিক অর্থেই হতবাক। তারা দেখছেন ভারতের বর্তমান সরকার কোনো নতুন কৌশল নেয়নি। মোদী আর শেখ হাসিনা যেন এক অদৃশ্য পরিচালকের লেখা ঠিক একই স্ক্রিপ্টে অভিনয় করছেন। স্বৈরাচারীদের মনস্তত্ত্ব এবং পতনের ব্যাকরণ পৃথিবীর সব জায়গায় একই রকম হয়। ফিরে যাই 2024 সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। ঢাকার রাজপথে যখন ছাত্ররা কোটা সংস্কারের মতো একটি ন্যায্য দাবি নিয়ে নেমেছিল, তখন তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছিলেন? তিনি প্রথমে ছাত্রদের দাবিকে তাচ্ছিল্য করেছিলেন, তারপর তাদের রাজাকার বলে ট্যাগ দিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলেছিলেন। এরপর তিনি লেলিয়ে দিয়েছিলেন তার পেটুয়া পুলিশ বাহিনী আর ছাত্রলীগকে। যখন তাতেও কাজ হলো না, তখন তিনি পুরো দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাকে বলা হয়েছিল ইন্টারনেট শাটডাউন। তিনি ভেবেছিলেন ইন্টারনেট বন্ধ করে দিলে, ফেসবুক, ইউটিউব বন্ধ করে দিলে, অন্ধকারের ভেতর লাশ গুম করে ফেললে কেউ কিছুই জানবে না। আজ ভারতে মোদী সরকার ঠিক কি করছে? ককরোচ জনতা পার্টির তরুণরা যখন রাজপথে নামলো, তখন মোদী সরকারও ঠিক একই ভুলগুলো সিরিয়ালি করতে শুরু করলো। প্রথম ধাপে মোদী আর অমিত শাহের আইটি সেল এই তরুণদের পাকিস্তানের দালাল, আরবান নকশাল এবং দেশদ্রোহী বলে ট্যাগ দিল, ঠিক যেমন হাসিনা ছাত্রদের রাজাকার বলেছিলেন। দ্বিতীয় ধাপে পুলিশ এবং আরএসএস এর সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দেওয়া হলো এই নিরস্ত্র তরুণদের ওপর। লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং রাবার বুলেটে রক্তাক্ত হলো দিল্লি রাজপথ। এবং তৃতীয় ধাপে, যেটি স্বৈরাচারীদের সবচেয়ে প্রিয় এবং শেষ অস্ত্র, ইন্টারনেট শাটডাউন। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যেখানে আন্দোলনের তীব্রতা বেশি, সেখানে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মোদী সরকারও ভাবছে বিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দিলে রাতের অন্ধকারে তারা এই আরশোলাদের পিষে মারতে পারবে। কি এক অদ্ভুত মিল! মোদী এবং হাসিনা যেন একই গুরুর কাছে রাজনীতি শিখেছেন। দুজনের পতনের চিত্রনাট্য যেন একই টাইপরাইটারে লেখা হচ্ছে। স্বৈরাচারীরা একটা জিনিস কখনোই বুঝতে পারে না, বন্দুকের নল দিয়ে কখনো একটি জাগ্রত প্রজন্মকে দাবিয়ে রাখা যায় না। শেখ হাসিনা যখন আবু সাঈদের বুকে সরাসরি গুলি চালিয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন বাকি ছাত্ররা ভয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি আবু সাঈদের ওই 2 হাত প্রসারিত করে দেওয়া দৃশ্যটি পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে এক সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়েছিল। একটি মৃত্যু পুরো জাতিকে জাগিয়ে তুলেছিল। আজ ভারতের মাটিতেও ঠিক একই রকমের দৃশ্য মঞ্চস্থ হচ্ছে। ককরোচ জনতা পার্টির তরুণরা পুলিশের বুলেটের সামনে থেকে পালাচ্ছে না। তারা আরশোলা নামটা এমনি এমনি নেয়নি। তারা বোঝাতে চাইছে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা যেমন আরশোলাকে মারতে পারে না, তেমনি মোদীর কোনো কালা কানুন বা পুলিশি জুলুম এই জেনজি প্রজন্মকে দমাতে পারবে না। দিল্লির রাস্তায় যখন পুলিশ টিয়ার শেল ছুটছে, তখনই তরুণরা নিজেদের স্মার্টফোনের ক্যামেরা অন করে সারা বিশ্বকে দেখাচ্ছে মোদী সরকারের আসল চেহারা। তারা হাসি মুখে গ্রেপ্তার বরণ করছে। তাদের মধ্যে কোনো ভয় নেই, কোনো পিছু হটার লক্ষণ নেই। হাসিনার পুলিশ যেমন ওয়্যারলেসে বলেছিল, স্যার একটা গেলে আরেকটা আসে, যায় না, আজ দিল্লির পুলিশও হয়তো তাদের কন্ট্রোল রুমে ঠিক একই বার্তা পাঠাচ্ছে, স্যার এই আরশোলাদের তো মারা যাচ্ছে না, এরা ভয় পায় না। যখন একটি দেশের তরুণ প্রজন্ম ভয় পেতে ভুলে যায়, তখন রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রে বসা স্বৈরাচারীদের রাতের ঘুম হারাম হয়ে যায়। সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে মোদী আর অমিত শাহ আজ হয়তো নিজেদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। তারা এতদিন ভেবেছিল ইভিএম হ্যাক করে, মিডিয়া কিনে নিয়ে আর হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে তারা আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু এই তরুণ প্রজন্ম তাদের হিন্দু মুসলিম কার্ডকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। তারা এখন রুটির কথা বলছে, স্বাধীনতার কথা বলছে। দিল্লির কর্তাদের মনের ভেতর এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দেখা
দেখা দিয়েছে বাংলাদেশের 5 আগস্টের সেই দৃশ্যটি। তারা খুব ভালো করেই জানে শেখ হাসিনা ঠিক এভাবেই দম্ভ করেছিলেন। তিনি ভেবেছিলেন তার পুলিশ, তার র্যাব, তার সেনাবাহিনী তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু শেষ মুহূর্তে যখন লাখো জনতা গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন তাকে মাত্র 45 মিনিটের নোটিশে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। মোদি কি সেই আজ একই পরিণতির দিকে এগোচ্ছেন? সাউথ ব্লকের কর্তারা হয়তো এখন নিজেদের অজান্তেই সেফ এক্সিট বা পালানোর রাস্তার কথা ভাবতে শুরু করেছেন, কারণ যে স্ক্রিপ্টে তারা অভিনয় করছেন সেই স্ক্রিপ্টের শেষ দৃশ্যে স্বৈরাচারের জন্য কোনো সম্মানজনক বিদায় লেখা থাকে না। বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একটি টার্নিং পয়েন্ট বা মোড় ঘোরানো মুহূর্ত ছিল সেনাবাহিনীর ভূমিকা। যখন শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনী দিয়ে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাতে, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী সেই বেআইনি নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা জনগণের পাশে দাঁড়িয়েছিল। আজ ভারতের দিকে তাকালে সেই একই সমীকরণের ছায়া দেখতে পাওয়া যায়। মোদী সরকার হয়তো চাইবে পুলিশ দিয়ে না পারলে শেষ অস্ত্র হিসেবে ভারতের সেনাবাহিনীকে রাস্তায় নামাতে, কিন্তু ভারতের সেনাবাহিনীও কি এই লাখো তরুণের উপর, নিজেদেরই দেশের সন্তানের উপর গুলি চালাবে? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন ভারতের সেনাবাহিনী অত্যন্ত প্রফেশনাল। তারা দেশের শত্রুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত, কিন্তু দেশের ভেতরে সাধারণ ছাত্র জনতার রক্তে নিজেদের হাত রাঙাতে তারা কখনোই রাজি হবে না। আর যেদিন ভারতের সেনাবাহিনী মোদির এই স্বৈরাচারী নির্দেশ মানতে অস্বীকৃতি জানাবে, ঠিক সেদিনই সাউথ ব্লক তাসের ঘরের মতো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। শেখ হাসিনাও এই ভুলটি করেছিলেন। তিনি রাষ্ট্রযন্ত্রকে নিজের ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি ভেবেছিলেন। মোদিও আজ একই ভুলের পুনরাবৃত্তি করছেন। ইতিহাসের বিচার বড়ই অদ্ভুত। প্রকৃতি কখনো কোনো অহংকারকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। যে ভারত সরকার গত 15 বছর ধরে বাংলাদেশের একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রেখেছিল, যে ভারত সরকার বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়ে নিজেদের ট্রানজিট আর বাণিজ্যের স্বার্থ হাসিল করেছিল, আজ সেই ভারতের গদিতেই আগুন লেগেছে। প্রকৃতি যেন মোদী সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তোমরা অন্যের দেশের স্বৈরাচারকে মদদ দিয়েছিলে, আজ তোমাদের নিজেদের দেশেই সেই স্বৈরাচারের পতন কিভাবে হয় তাই দেখো। ককরোচ জনতা পার্টির এই আন্দোলন শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি হলো পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মনস্তত্ত্বের এক বিশাল পরিবর্তনের প্রতীক। বাংলাদেশের জুলাই বিপ্লব প্রমাণ করে দিয়েছিল যে এশিয়ায় এখন আর কোনো ফ্যাসিজম বা স্বৈরাচার টিকবে না। সেই বিপ্লবের ঢেউ আজ সীমানা পেরিয়ে আছড়ে পড়েছে খোদ ভারতের রাজধানীতে। রাত শেষ হয়ে আসছে, দিল্লির আকাশ এখনো ধোঁয়ায় আচ্ছন্ন। সাউথ ব্লকের সেই সুরক্ষিত কক্ষে আজ হয়তো কোনো ঘুম নেই। মোদী সরকার তাদের উগ্রবাদী রাজনীতি আর আধিপত্যবাদের চর্চা করতে গিয়ে ভারতকে এমন এক খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার কোনো পথ তাদের সামনে খোলা নেই। তারা যে স্ক্রিপ্টে অভিনয় করছেন তার প্রতিটি দৃশ্য বাংলাদেশের মানুষের মুখস্থ। তারা ইন্টারনেট বন্ধ করেছেন, তারা গুলি চালিয়েছেন, তারা দালাল মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছেন, কিন্তু এই স্ক্রিপ্টের শেষ দৃশ্যটি কি হবে তা কি তারা জানে? একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ককরোচ জনতা পার্টি তাদের কিস্তিমাতের চালটি চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। রায়সিনা হিলের বিশাল ইমারতের ভেতরে আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হু হু করে ঢুকছে তারুণ্যের ক্ষোভ আর দ্রোহের বাতাস। সাসপেন্স এখন তুঙ্গে। এই তরুণ প্রজন্মের পারমাণবিক প্রতিরোধী আন্দোলন কি সত্যি ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে? মোদি কি পারবেন এই আসন্ন গণ অভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ক্ষমতার দম্ভে রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই নতুন বিশ্বে স্বৈরাচারীরা হয়তো আমৃত্যু ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস তাদের সেই স্বপ্নকে রাজপথের ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করে না।